স্বাস্থ্য নিয়ে নানা রকম হেডলাইন তো আমরা সবসময় দেখি, তাই না? কিন্তু বিজ্ঞানীরা ঠিক কিভাবে এই ঝুঁকিগুলো মাপেন? আজ আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। দেখব কিভাবে একটা সাধারণ খবরের শিরোনাম একটা সুনির্দিষ্ট সংখ্যায় পরিণত হয়। প্রশ্নটা খুব পরিচিত তাই না, যে ধূমপান করলে হার্টের রোগের ঝুঁকি বাড়ে, কিন্তু ঠিক কতটা বাড়ে? বিজ্ঞানীরা যখন বলেন যে একটা অভ্যাস অন্যটার চেয়ে 1.5 গুণ বা দ্বিগুণ বেশি ঝুঁকিপূর্ণ, তখন এই সংখ্যাটা এটা আসে কোত্থেকে? আর এই সব প্রশ্নের উত্তর দেয় বিজ্ঞানের একটা দারুণ শাখা, যার নাম এপিডেমিওলজি, সোজা বাংলায় মহামারীবিদ্যা। এটাই হলো জনস্বাস্থ্যের সেই ভিত্তি যা আমাদের রোগ প্রতিরোধ করতে আর স্বাস্থ্য নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটা শুধু রোগের ছড়ানো নিয়ে কাজ করে না, বরং ঝুঁকির পেছনের কারণগুলোকেও সংখ্যা দিয়ে ব্যাখ্যা করে। আচ্ছা, চলুন তাহলে বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। মহামারী বিশেষজ্ঞরা ঝুঁকি মাপার জন্য কিছু বিশেষ টুল বা ধারণা ব্যবহার করেন। আসুন আজ আমরা তাদের সেই টুল কিটটাই একটু খুলে দেখব। তো তাদের টুলকিটের প্রথম ধারণাটা হলো অ্যাবসলিউট রিস্ক বা পরম ঝুঁকি। ব্যাপারটা খুবই সহজ। ধরুন 1000 মানুষের একটা দলে 1 বছরে 10 জনের একটা নির্দিষ্ট রোগ হলো, তাহলে ওই দলের জন্য পরম ঝুঁকি হলো প্রতি 1000-এ 10। এটা আমাদের একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে ঝুঁকির পরিমাণটা বলে দেয়, কিন্তু কোনো কিছুর সাথে তুলনা করে না। আর বিজ্ঞানে কোনো কিছুর কারণ খুঁজতে গেলেই আমাদের তুলনা করতে হয়, তাই না? শুধু একটা দলের ঝুঁকি জানলে তো হবে না, জানতে হবে অন্য দলের তুলনায় সে ঝুঁকিটা আসলে কতটা কম বা বেশি। আর এই তুলনার জন্যই সবচেয়ে কাজের টুলটা হলো রিলেটিভ রিস্ক। রিলেটিভ রিস্ক বা আপেক্ষিক ঝুঁকি হল দুটো ভিন্ন গ্রুপের মধ্যে ঝুঁকির একটা অনুপাত। যেমন ধরুন, যারা ধূমপান করেন তাদের মধ্যে রোগের ঝুঁকি, আর যারা করেন না তাদের মধ্যে রোগের ঝুঁকির তুলনা। এই অনুপাতটাই আমাদের বলে দেয় যে কোনো একটা অভ্যাস রোগের ঝুঁকি ঠিক কতটা বাড়াচ্ছে বা কমাচ্ছে। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা একেবারে পরিষ্কার করে ফেলি। আমরা দেখব ধূমপান আর হৃদরোগের মধ্যেকার সম্পর্কটা কিভাবে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। ধরুন একটা কাল্পনিক গবেষণায় দুটো দলকে অনেক দিন ধরে পর্যবেক্ষণ করা হলো। একটা দলে আছেন 3000 জন ধূমপায়ী আর অন্য দলে 5000 জন অধূমপায়ী। গবেষণার শেষে দেখা গেল ধূমপায়ীদের মধ্যে 84 জনের আর অধূমপায়ীদের মধ্যে 87 জনের হৃদরোগ হয়েছে। তো প্রথমে চলুন ধূমপায়ীদের পরম ঝুঁকিটা হিসেব করি। 3000 জনের মধ্যে 84 জনের রোগ হয়েছে, মানে প্রতি 1000 জনে এই সংখ্যাটা দাঁড়ায় 28। আর একইভাবে অধূমপায়ীদের ক্ষেত্রে 5000 জনের মধ্যে 87 জনের রোগ হয়েছে, তার মানে প্রতি 1000 জনে এই সংখ্যাটা হল 17.4 জন। এখন আমাদের হাতে দুটো সংখ্যা আছে, ধূমপায়ীদের জন্য 28 আর অধূমপায়ীদের জন্য 17.4। আপেক্ষিক ঝুঁকি বের করার জন্য আমরা খুব সাধারণ একটা কাজ করব। ধূমপায়ীদের ঝুঁকির সংখ্যাটাকে অধূমপায়ীদের ঝুঁকির সংখ্যাটা দিয়ে ভাগ করে দেব। আর ভাগ করলেই যে সংখ্যাটা আমরা পাই সেটা হলো 1.61। এই একটা সংখ্যাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত আপেক্ষিক ঝুঁকি বা রিলেটিভ রিস্ক। ধূমপান আর হৃদরোগের সম্পর্কের শক্তিকে ঠিক এভাবেই মাপা হয়। বেশ, আমরা একটা সংখ্যা তো পেলাম 1.61, কিন্তু এর মানেটা কি আসলে? চলুন এই সংখ্যাটার ভেতরের গল্পটা বোঝার চেষ্টা করি। এই বার চার্টটা দেখুন, বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যদি অধূমপায়ীদের ঝুঁকিকে আমরা বেসলাইন বা ভিত্তি ধরে 1 ধরি, তাহলে ধূমপায়ীদের ঝুঁকিটা হল 1.61, মানে পরিষ্কারভাবেই তাদের ঝুঁকিটা অধূমপায়ীদের চেয়ে বেশি। তার মানে সহজ কথায় এই নির্দিষ্ট গবেষণায় অংশগ্রহণকারী ধূমপায়ীদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা অধূমপায়ীদের তুলনায় 1.61 গুণ বেশি ছিল। দেখলেন তো কিভাবে একটা জটিল ধারণা একটা সাধারণ সংখ্যায় প্রকাশ করা যায়? এই অনুপাত পড়ার একটা খুব সহজ নিয়ম আছে, যেটা সব ক্ষেত্রেই কাজে লাগে। যদি অনুপাতটা ঠিক 1 হয়, তার মানে দুটো দলের মধ্যে ঝুঁকির কোনো পার্থক্য নেই। যদি 1-এর বেশি হয়, তার মানে ঝুঁকি বেড়েছে। আর যদি অনুপাতটা 1-এর কম হয়, তাহলে বোঝা যায় যে সেই অভ্যাসটা হয়তো রোগের ঝুঁকি কমাচ্ছে বা সুরক্ষা দিচ্ছে। এই যে 1.61 সংখ্যাটা আমরা পেলাম, এটা কিন্তু শুধু একটা গবেষণার ফলাফল নয়, এর প্রভাব অনেক অনেক বড়। চলুন দেখি এই ছোট্ট একটা সংখ্যা কিভাবে গোটা জনস্বাস্থ্য নীতিকে প্রভাবিত করতে পারে। সিগারেটের প্যাকেটের উপর যে সতর্কবার্তা দেখেন বা ডাক্তাররা যে পরামর্শ দেন, এমনকি সরকারি স্বাস্থ্যনীতি তৈরি হয়, এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এই ধরনের আপেক্ষিক ঝুঁকির হিসেব। এই একটা সংখ্যাই আমাদের জানিয়ে দেয় যে ঠিক কোন দিকে মনোযোগ দিতে হবে। যেমনটা এপিডেমিওলজির একজন অন্যতম দিকপাল ডক্টর লিওন গর্ডিস বলেছেন, এই ক্ষেত্রটাই হল রোগ প্রতিরোধের মূল বিজ্ঞান, আর এর পদ্ধতিগুলোই আমাদের স্বাস্থ্য নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
তাহলে পরের বার যখন কোনো স্বাস্থ্য সংক্রান্ত শিরোনামে দেখবেন যে ঝুঁকি দ্বিগুণ বা 50% বেড়ে গেছে, তখন এর পেছনের বিজ্ঞানটা বোঝা নিশ্চয়ই অনেক সহজ হবে। এখন প্রশ্ন হল, এই নতুন জ্ঞানের আলোতে কোন বিষয়গুলোকে একটু অন্যভাবে দেখার সুযোগ তৈরি হলো।